শরৎ কাউকে কিচ্ছু না বলে ওকে কলকাতা চলে গেল। এ কোন ছেলে মানুষই প্রভা? কি এমন কাজ পড়লো রাজকোর্টে? সেটাই তো বুঝতে পারছি না। সত্যি তোমার এই মেজ সর্বনাশ, এখনো ওর মাথা থেকে এই ভূত নামেনি। কি হয়েছে? প্রভা, শরৎ এইসব বিপ্লবীদের কাণ্ড কারখানায় আবার যোগ দিয়েছে। কাল বারিন ঘোষ এবং অন্যান্যদের বোমা বানানোর ফল বের হওয়ার কথা। ক্ষুদিরাম বসুর বোমা মারার ঘটনার পর কলকাতা জুড়ে তল্লাশি চালিয়ে পুলিশ যেসব বিপ্লবীদের আটক করেছিল তাদের প্রত্যেকের ফাঁসি হওয়ার কথা প্রভা। আর শরৎ কাউকে কিচ্ছু না বলে ওকে চলে গেল সেই শুনানি শুনতে। আপনি কি নিশ্চিত মেজো খোকা সেখানেই গেছে? সে কিন্তু আমাকে কথা দিয়েছিল যে সে আর কখনো। এই তো তার কথা দেওয়ার নমুনা। বিভাবতীর বাড়ি থেকে তার বাবা, জ্যাঠা, দাদা সকলে এসেছে তাকে আশীর্বাদ করবে বলে। এখন অক্ষয়বাবুকে আমি কি বলবো প্রভা? ছেলেটা যে কেন বারবার এইসবের মধ্যে জড়িয়ে পড়ছে কিছুই তো বুঝতে পারছি না। সামনে বিয়ে, সবকিছু ঠিক হয়ে গেছে, এখন যদি কোনো একটা বিপদ হয়। বিপদের পরোয়া করে বলে তো মনে হয় না। কটক হলে আমি তাও কিছু করতে পারতাম, কিন্তু কলকাতায় আমি কাকে কি বলবো বলতো? যদি ফের ধরপাকড় হয়, সামনে ওর বিয়ে, শুধু ওর তো নয় সতীশেরও বিয়ে। যদি সতীশের পাত্রীর বাবা মিত্রমশাই বেঁকে বসেন এসব জানার পর, তখন আর কিচ্ছু করার উপায় থাকবে না। পড়াশুনো না করে এসব দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ। মা জননী, আশীর্বাদের জন্য দুব্য এনেছি। এবার কি হবে প্রভা? সব আয়োজন তো হয়ে গেছে, অক্ষয়বাবুরাও তৈরি। এখন অক্ষয়বাবুর সামনে গিয়ে কোন মুখে দাঁড়াবো আর বলবো যে আমাদের ছেলে বিপ্লবীদের বিচার শুনতে কলকাতা গেছে বলে আজ আর আশীর্বাদটা হবে না? মেজো খোকা যদি জানতো আজকে ওরা আশীর্বাদ করবেন, তাহলে সে নিশ্চয়ই এমন কাজ করত না। সে ভরসা তোমার ছেলের উপর আমার আর নেই। এমনটাও তো হতে পারে এটা অক্ষয়বাবুদের বাড়ির রীতি। আমরা তো আমাদের বাড়ির রীতি ভাঙিনি। বড় ছেলের বিয়ে না দিয়ে পরের জনের বিয়ে হবে, এই নিয়ে যতই যাই হোক না কেন অক্ষয়বাবুদের তো মানতে বাধ্য করেছি আমরা। আর এবেলা এদিকে পুরোহিত মশাইও বলে গেলেন 2 মাসের আগে কোনো শুভ দিন নেই। সে আশীর্বাদ না হয় বিয়ের সময়ই হবে। আমরাও বিভাবতীকে আশীর্বাদ করব আর ওরাও আমাদের ছেলেকে। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আর ঠাকুরেরও বোধহয় তাই ইচ্ছে। কিন্তু আশীর্বাদ হচ্ছে না বলে বিয়ে ভেঙে যাবে, এটাও তো ঠিক নয়। কথার দাম কি এতটাই ঠুনকো? এইভাবে নিয়ে ছেলের দোষ ঢেকো না প্রভা। আমি তো মুহুরীর ছেলে অনন্ত আর শরতের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাচ্ছি না। কাউকে কিচ্ছু না বলে ওকে দুম করে বাড়ি ছেড়ে পালিয়ে গেল। শরতের মাথার মধ্যে যে কি ঘুরছে আমি তাই তো বুঝতে পারছি না। ছি 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 ছি, ওনারা এত দূর থেকে এলেন। অক্ষয়বাবু, অনধিকার প্রবেশ করলাম বলে কিছু মনে করবেন না। না না, আসলে পাশ দিয়ে যাচ্ছিলাম, কথাগুলো কানে এলো, তাই বলছি যে আমার মনে হয় বেয়ানের কথাই ঠিক। কি জানেন, এই বিয়েটা আমাদের কাছে একটা পরীক্ষা। আমি আপনাকে কতটা বিশ্বাস করতে পারলাম, আপনি আমার উপর কতটা ভরসা রাখতে পারলেন, এই তারই পরীক্ষা। ঠিক আছে, এখন না হয় আশীর্বাদের কোনো প্রয়োজন নেই, পরে হবে। তাহলে এবারকার মতো আমাদের অনুমতি দিন। না না, সে কি করে হয়? আমাদের বাড়িতে এলেন, দুটো না খেয়ে চলে যাবেন? সব আয়োজন সম্পন্ন, কি তাই তো প্রভা? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। না, আসলে এখন তো নিত্য আসা যাওয়া লেগেই থাকবে, খাওয়া দাওয়া লেগে থাকবে, কিছু মনে করবেন না। আমাকে একবার দাদাকেও বোঝাতে হবে, কলকাতায় গিয়ে এই কথাগুলো গিন্নিকেও বুঝিয়ে বলা দরকার। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আর হ্যাঁ, বলছি যে দয়া করে শরতের উপর রাগ করে থাকবেন না। সে তো আর জানতো না যে আজই আশীর্বাদ হবে। সে এলে তাকে বোঝাবেন, আর আমার বাড়িতে গেলে আমিও শরৎকে বোঝাবো। দেখতেই তো পেলেন অক্ষয়বাবু আমার ছেলেটা কেমন। আমার মানে মুখের ভাষা নেই, আমি কি করে ক্ষমা চাইবো আপনার কাছে। বিভা মাকেই ওকে আগলে রাখতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে আমি দাদাকে গিয়ে বোঝাই।
আসছি। দেখলি তো প্রভা, শরতের এমনটা করা উচিত হয়নি। একে তো এক ধরনের পালানো বলে প্রভা। আর সে তো শুধু একা পালালো না, নিজ দাদা বলতে যে অজ্ঞান সেই সুভাষকেও পালাতে শেখালো। এরপর যদি সুভাষ কাউকে কিচ্ছু না বলে কয়ে বাড়ি থেকে পালিয়ে যায় প্রভা, তাহলে দোষটা কার হবে? সুভাষের নাকি ওর শিক্ষার? আমার হুট করে কলকাতা আসার খবর সুভাষের থেকে পেয়ে বাবা মা কি ভাবলেন কি জানি। বাড়িতে বলে এলে ওরা কিছুতেই আমায় আসতে দিতেন না। মায়ের মুখের দিকে তাকিয়ে আমি দেশের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু মন থেকে তো পুরোপুরি মুছে ফেলতে পারিনি। তোমরা আমাকে ক্ষমা করো, আবার অবাধ্য হলাম আমি। আরে শরৎ যে একাই এলে নাকি? শোনো, বাড়ি থেকে তোমার জন্য কটা তিলের নাড়ু এনেছি, রেখে দাও। আচ্ছা সতীশ সুরেশ ওরা সব কোথায়? ওরা কেউ আসেনি, তোমরা বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একাই এলাম। কাল কোর্টের সামনে যাচ্ছ তো সকলে? যাবো তো বটেই। আর উল্লাসকর আমাদের কলেজের ছাত্র ছিলেন শুনে কাল অনেকেই ওখানে যাবেন। আর তুমিও কাল কোর্টের সামনে যাবে বলে চলে এলে শরৎ? হ্যাঁ সুবীর, এক অর্থে পালিয়ে এলাম বলতে পারো। কাল কি বিচার হবে, ফাঁসিরদ হবে কিনা সেটা তো তখনই কটকে বসে জানা যেত না। কি দরকার ছিল শরৎ? বাবা মা বাড়িতে শুধু শুধু চিন্তা করবেন। আর যা বুঝতে পারছি কাল কোর্টের বাইরে একটা প্রবল গোলমাল হওয়ার সম্ভাবনা আছে। কোর্টের সামনে যত ভিড় হবে, যতজন প্রতিবাদ জানাতে আসবেন, ইংরেজ সরকার বুঝবে ক্ষুদিরাম বসুর ফাঁসির পরেও আমরা ভয়ে লুকিয়ে নেই। তুমিও চলো না সত্যদা, এ অন্যায় শেষ হওয়া দরকার। আচ্ছা সুবীর, তোমার কি মনে হয় বলো তো, বারিনবাবু আর উল্লাসকর দত্তের ফাঁসির সাজা রদ হতে পারে? আগে ভাগে কিছু বলা যায় না, তবে একটাই ভরসা শরৎ, সে অরবিন্দ বাবুকে যিনি রক্ষা করেছিলেন সেই চিত্তরঞ্জন দাস লড়ছেন উল্লাসকর দত্ত আর বারিন ঘোষের হয়ে। দেখাই যাক না কি হয়। অরবিন্দ বাবুর তো ছাড়া পাওয়া সহজ ছিল না, কিন্তু চিত্তরঞ্জন দাস মহাশয় এমন যুক্তি দাঁড় করালেন যে বিচারক বাধ্য হলো তাকে মুক্তি দিতে। কি অসাধারণ তার যুক্তি! এরকম বাঘ যদি দু একটা আমাদের দলে থাকতো তাহলে আমাদের আর মাথা নোয়াতে হতো না। আমিও কাগজে শ্রী চিত্তরঞ্জন দাসের সওয়াল জবাব করেছি। খবরের কাগজ কিন্তু বেশ ভালোভাবে এই ঘটনাগুলো ছাপাচ্ছে, লক্ষ্য করেছো? এবার খবরের কাগজের ওপর কোপ না এসে পড়ে। এইসব খবর নিয়ে তুমি এত ভেবো না ভাই শরৎ। সামনে তোমার বিয়ে না? আগে দাদার বিয়ে হোক। সে তো বটেই, কিন্তু একটা কথা বলো আমায়, বিয়ের পর তোমার স্ত্রী এসব দেশ সংক্রান্ত কথাবার্তা মেনে নেবেন তো? কি মনে হয় তেমন মেয়েকে আমি বিয়ে করতাম? তার মানে তোমাদের আগেও দেখা সাক্ষাৎ ছিল? সে পুরোটাই জানে? এরকমটা তো আগে শুনিনি। কি ভাই সুবীর, তুমি শুনেছো নাকি? সবই বিধাতার লিখন, বুঝলে? আমার ধারণা বিয়ের পর কোনো কাজেই বাধা পাবো না, বরং সহযোগিতাই পাবো। দেখা যাক। সৌভাগ্যবান লোক ভাই তুমি। আমাকে যে এই নিয়ে বাড়িতে কত অভিযোগ শুনতে হয়, সংসারে মন নেই, দেশের কাজে মন, এই অভিযোগে আমি জেরবার। আশা করি আমায় এই নিয়ে অন্তত জেরবার হতে হবে না। কি দাদা, এসব কি বলছেন আপনারা? হ্যাঁ, আশীর্বাদ হলোই না? আশ্চর্য।
ও দিদি, এবার কিন্তু আমার মন কু গাইছে। কেন বলুন তো এরকম বারবার বাধা পড়ছে? মা, এতে তো ভালোই হচ্ছে। সমস্ত বাধা এখনই কেটে যাচ্ছে। বিয়ের পর আর কোনো চিন্তাই থাকবে না। দেখবে আমাদের বিভা কুইন ভিক্টোরিয়া হয়ে কটকে বসেছে। অজিত, আমি কিন্তু হাসি হচ্ছে। একটা ভালো মজা হলো। না না, ওনারা কি বলেছিলেন? ওনারা বলেছিলেন যে বড় ছেলের বিয়ে না হলে মেজো ছেলের বিয়ে দেবে না। তা বলে আশীর্বাদও করা গেল না? আপনারা যে এত দূর থেকে গেলেন, তার কোনো আপনাদের কথাটা রাখলেন না? আপনারা তো সমস্ত কথা ওদের মেনে নিচ্ছেন। আপনারা কেন বলছো গিন্নি? তুমিও তো মেনে নিয়েছিলে। দেখো, তুমি বিভার মা, তুমি যদি আমার মতের তোয়াক্কা যখন প্রথম থেকেই করেননি, এখনো নাই বা করলেন। আমি তো বিভার মা, তাই জন্য বিভার ভালোর কথা ভেবেই যাকে এখন আর ওসব কথা বলে লাভ নেই। ঠাকুরপো, তোমরা বলেছিলে তো যে আমাদের বাড়িতে এটাই নিয়ম। সব কথা বলে লাভ নেই গিন্নি। যার আশীর্বাদ হওয়ার কথা সেই নেই, সে নাকি কলকাতা চলে এসেছে। তবে আর কি, সত্যি বাবা, কিসের যে ওদের এত দেমাগ সেটাই তো আমি বুঝতে পারি না। ওর মাকে দেখেছিলেন তো? ভদ্রতা বোধ শিখতে হয় ওদের কাছ থেকে। আর এদিকে শরতের মাকে দেখুন। আমার তো মনে হয় ওনার মত নেই বলে শরৎকে উনি কলকাতায় পাঠিয়ে দিয়েছেন ইচ্ছে করে। গিন্নি, এসব কি বলছো তুমি? তো ঠিকই বলছে। দেখো, পুরোহিত মশাই যতক্ষণ না বললেন যে 2 মাসের আগে আশীর্বাদের দিন নেই, ওনার তো ততক্ষণ মতই ছিল না। আমাদের ভাবনা চিন্তা করা দরকার, বুঝলে? চিন্তা ভাবনা করতে হবে, এখনো সময় আছে। দেশে তো আর পাত্রের অভাব নেই। না দাদা, ভাবনা চিন্তা করা আমার হয়ে গেছে। হ্যাঁ, আপনি দয়া করে সব প্রসঙ্গ আর তুলবেন না। বারবার আমি আমার বিভা মাকে কষ্ট দিতে পারবো না। ও যখন বলেছে শরৎকে বিয়ে করবে, এটাই আমার কাছে শেষ কথা। আমি বেশ বুঝতে পারছি বিভা মায়ের ভাগ্যের সঙ্গে বসু পরিবার জড়িয়ে আছে। আপনারা কেন যে বারবার শরৎকে দোষের ভাগী করছেন আমি তো বুঝতে পারছি না। আমার কথা হচ্ছে, দেখুন, ও তো জানতো না আমরা আজই আশীর্বাদ করতে যাব। কিন্তু আমরা যে ওখানে আজ যাব সেটা তো জানতো। বিয়েতে 1000 একটা কথা হয়, সব কথা ধরলে কি চলে? চলে না তো। আপনার বিয়েতে, আমার বিয়েতে বাবা মার কথার মধ্যে আমরা ছিলাম না তো। তাছাড়া এখন তো শরতের কলকাতায় থাকার কথা। হ্যাঁ, না না, ওইটুকুনি ভুল বোঝাবুঝি ধরে বসে থাকলে চলে না। ছাড়ুন, ওসব কথা বাদ দিন। আপনি খালি বলুন যে ও বাড়ি কেমন দেখলেন। হ্যাঁ গিন্নি, শোনো গিন্নি, শোনো, তোমার মেয়ে ও বাড়িতে কেমন রাজরানী হয়ে থাকবে দাদার মুখে সেটা শোনো। সে কি আপ্যায়ন, কি কদর। তাদের যদি মত না থাকতো, ওরা আপ্যায়ন করতো, এত কদর করতো। আর যার উপর তোমার সব থেকে বেশি রাগ, শরতের মা, তিনি নিজে হাতে পরিবেশন করে আমাদের খাওয়ালে। হ্যাঁ অজিত, বল। হ্যাঁ বল বল। মা, তুমি জ্যাঠামশাইকে জিজ্ঞেস করো। শরৎ বাবুদের ঘর বাড়ি, আচার ব্যবহার, মা তুমি ভাবতে পারবে না। জ্যাঠাইমা আমাদের তো না খাইয়ে কিছুতে ছাড়বেনই না। শেষে ফেরার পথের জন্য প্রচুর খাবার দাবার শরৎ বাবুর মা আর জ্যাঠাইমা জোর করে আমাদের দিয়ে দিই। কি জ্যাঠামশাই বলুন? হ্যাঁ, সে আদর আপ্যায়নের কথা যদি বলো, তাহলে সবাই তো একবার হামলে পড়েছিল। আর বাড়ি ঘরদোর কি বলবো বৌমা। তা বাড়ি ঘর জমি জিরেত সম্পত্তি এটা অনেকেরই আছে দাদা। আমি তো শুধু ভাবছি আমার মেয়েটাকে নিয়ে। বিভা সুখী হবে তো? বাবা, কৌতূহলে তো একেবারে ফেটে পড়ছিস দেখছি। তো শুরু করে দে, তোর কি কি জানার আছে এক এক করে প্রশ্ন করা শুরু করে দে। তা আমি বলি, শরৎবাবু কলকাতায় আছেন, আর কাল বারিনবাবুদের বোমা তৈরির মামলার যে শুনানি বেরোবে তিনি তা শুনবেন। তাই আজ কোনো আশীর্বাদ হয়নি। আর কিছু? জ্যাঠামশাই খুব রেগে গেছেন না? মাও আবার রেগে গেলেন।
বারবার এমন কেন হচ্ছে বলো তো দাদা? এই সব হচ্ছে তোমার ওই পৃথ্বীরাজ চৌহানের জন্য। তিনি দেশের বীর সন্তান কিনা, তাই বকুনি খাওয়ার চেয়ে বিপ্লবীদের মামলার রায় শোনার গুরুত্ব তার কাছে অনেক বেশি। আর হবে নাই বা কেন, সংযুক্তাটিও তো আর কম যায় না। খুব লুকিয়ে লুকিয়ে রুমাল পাঠানো হয়েছিল, হ্যাঁ? একবারও বলে দিলি না আমাকে। ওটা তো আমি সুভাষের জন্য পাঠিয়েছি। ওই রুমালটা তো তুমি সুভাষের জন্যই পাঠিয়েছিলে। আমার মাথা, আমার আর কি, যেমন পাঠিয়েছিলে এবার বুঝবে। কেন, কি সবাই হয়েছে? দেখে নিয়েছে যে ওই রুমালটা শরৎবাবুরই ছিল। আর পড়বি তো পর, রুমালটা ঠিক গিয়ে পড়লো তোর হবু শাশুড়ি মায়ের সামনে। তারপর যা হওয়ার তাই হলো আর কি। কি হলো, কি হলো দাদা? সত্যি এমন ঘটনা ঘটেছে? হাসছো কেন, বলো না। কি গো? কিচ্ছু হয়নি, আমি তো তোকে একটু ভয় দেখাচ্ছি। ভালো লাগে না। দাদাকে তো পাঠিয়েছিলে রুমালের রক্ষী করেই, তাই না? মোটেও নয়, আমি তো পাঠাতে চাইনি, আমার দাদাই আমাকে জোর করেছে, তাই আমি পাঠিয়েছি। হ্যাঁ রে, শরৎবাবুকে তুই কিন্তু শুধু নিজের জন্য বাঁধতে পারবি না, এই কথা বুঝতে পেরেছিস তো ভালো করে। তাকে সবার সঙ্গে ভাগ করে নিতে হবে। আমার এই বোনটা যদি আর 5টা মেয়ের মতো হতো তাহলে আমি ভাবতামই না। আমাদের দেশের এটাই তো নিয়ম। কিন্তু তুই তো শরৎবাবুকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছিস। কি রে, সুখী হতে পারবি তো বোন? দেখ, শরৎবাবুর জীবনে নিজস্ব কিছু মূল্যবোধ রয়েছে, তুই কিন্তু চাইলেও তাকে সেখান থেকে নড়াতে পারবি না। আমি জানি দাদা, তিনি আমাকে এই কথাগুলো অনেকদিন আগেই বলে দিয়েছিলেন। তার কাছে তার পরিবার হলো সবচেয়ে বড়, আর ততটাই গুরুত্বপূর্ণ হলো এই দেশের কাজ। আর আমার তো মনে হয় এমনটাই হওয়া উচিত। তুমি কি বলো? একদমই তাই। শুধুমাত্র নিজের উন্নতি, নিজের টুকু ভাবলেই কি কোনো মানুষকে মানুষ বলে সম্মান করা যায়? তবে আমরা আর এসব দিয়ে একদম ভাববো না। কাল সকালেই আমি নিজে দায়িত্ব নিয়ে শরৎবাবুকে কোর্ট চত্বর থেকে গ্রেপ্তার করে সোজা এই আদালতে পেশ করব। তারপর কি হবে? হয় ফাঁসি, না হলে যাবজ্জীবন কারাদণ্ড। সুবি, কি রে এখন খবরের কাগজ পড়ছিস? আমরা তো এখন নদীর ধারে বেড়াতে যাব। এগুলোকে রাখ, চল বেড়াতে চল। আচ্ছা ছোট মামা, লাইফ সেন্টেন্স মানে জানো? লাইফ সেন্টেন্স? সেন্টেন্স মানে তো বাক্য। ওই সেন্টেন্স না, লাইফ সেন্টেন্সের অন্য কোনো একটা মানে আছে। খবরের কাগজে লিখছে যে শ্রী বারিন ঘোষ ও শ্রী উল্লাসকর দত্তের ফাঁসি না হলে লাইফ সেন্টেন্স হতে পারে। কি রে, তোরা তৈরি হসনি এখনো? বেশি রাত হলে কিন্তু মা আবার নদীর তীরে যেতে দেবেন না। সেজ ভাগ্নে, একটা সমস্যা হয়েছে। সুবির একটা প্রশ্ন, লাইফ সেন্টেন্স মানে কি? সুবি, তোর বয়সে এটা জানা একটুও জরুরি নয়। তুই আবার শুরু করেছিস? কেড়ে নিলে তো কাগজটা। মেজদাদা হলে ঠিক আমার লাইফ সেন্টেন্সের মানে বলতো, আমি জানি। অমনি রাগ হয়ে গেল? ওমা সুবি, তুই তো দেখছি মেজ বৌদিদির দেবার টেবিল ক্লথটা পেতেও ফেলেছিস। কি সুন্দর না মামা বাবু? হ্যাঁ রে সুবি, তুই মেজ বৌদিদি বলা অভ্যেস করেছিস তো? আচ্ছা সেজ ভাগ্নে, আমি কি বলে ডাকবো? ভাগ্নে বউ? তুমি তো মামা শ্বশুর, ডাকতেই পারো। লাইফ সেন্টেন্স, বাবার ঘরে একটা ডিকশনারি আছে না? একদম যাস না সুবি, বাবা কিন্তু খুব রেগে আছেন মেজদাদার উপর।
কোর্টে সে বিপ্লবীদের মামলার রায় শুনতে গেছে বলে। তার উপর তুই এখন যাবজ্জীবন কারাদণ্ডর মানে খুঁজছিস দেখলে? যাবজ্জীবন কারাদণ্ড মানে লাইফ সেন্টেন্স তো? এই নিয়ে কিন্তু কোনো কথা নয় সুবি, একদম চুপ। যাবজ্জীবন কারাদণ্ড? মিসদাতার মতো আমি অত কিছু জানি না, কিন্তু এইটুকু বলতে পারি বিচারে দুজন বিপ্লবীর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ফাঁসির বদলে 14 বছর জেলে থাকতে হবে তাদের। 14 বছর জেলে? সে তো খুব কষ্টের, খুব অন্ধকার হয় জেল, খুব ভয়ের। কি করে থাকবে ওরা? আমি পড়েছি এ টেল অফ টু সিটিজে, মেজদাদা আমায় বইটা দিয়েছিল। আমার খুব কষ্ট হচ্ছে শেষদাদা, কেন ওদের জেলে থাকতে হবে? সুবি চুপ, তোকে কিছু বলাও মুশকিল। ক্ষুদিরাম বসু, তোমার মতো যেন ওদের না আবার ফাঁসি হয়, ওদেরকে যেন 14 বছর জেলেও না থাকতে হয়।